ভাই এমন একটা ট্রান্সফার উইন্ডো পার করতেছি যেখানে কোন প্লেয়ার কোন দিকে যাচ্ছে, কোন ক্লাব কোন প্লেয়ারকে সাইন করতেছে, কার প্লেয়ার কে নিয়ে যাচ্ছে, নো ওয়ান নোস দ্যাট। গতকালকে ট্রান্সফার উইন্ডোর এমন একটা দিন গেছে যেখানে আমার মনে হয় কোনো ফুটবল ফ্যান লিটারালি রাতে ঘুমাইতে পারে নাই। আমিও ঘুমাইতে পারিনি, আমার চোখের অবস্থা দেখে বুঝতেছেন। গতকালকে দিনটা হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডে, কারণ গতকালকে ইয়ান ডিওমান্ডের সাইনিংটা অফিসিয়াল হয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়র 2032 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট রিনিউ করছে, যেটা নাটক এতদিন ধরে চলে আসতেছিল। বাট সব কিছুর স্পটলাইট নিয়ে গেছে রদ্রি টু বার্সেলোনা। মানে সবার মাথায় এটাই কোশ্চেন ঘুরতেছিল, প্রথমত কেউ বিশ্বাসই করে না, আমি নিজে বিশ্বাস করি নাই যে এই জিনিসটা হইতেছে, কারণ আমি তো মেনে নিছি যে রদ্রি টু রিয়াল মাদ্রিদ হয়ে গেছে, সব কিছু ডান, তাহলে এখানে আবার নতুন করে বার্সেলোনা কই থেকে এন্ট্রি নিল। বাট যত দিন গড়াইছে, যত সময় পার হয়েছে, আমরা এক্সাইটমেন্টে ফাটাই পড়ছি ভাই, সারা রাত ঘুমাইতে পারিনি। সো সবার মাথায় জাস্ট একটা কোশ্চেনই ঘুরতেছে যে প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের সাথে অলমোস্ট ডিল ডান হয়ে গেছে, সে জায়গায় বার্সেলোনা কই থেকে এন্ট্রি নিল এবং কেমনে বার্সেলোনা এখন আপার হ্যান্ডে চলে গেছে। সো এরপর অনেকগুলো কনস্পিরেসি থিওরি আমরা সবাই পড়তেছিলাম, যে অনেকে ফানি কনস্পিরেসি থিওরি দিচ্ছিল যে ভিনিসিয়াস নতুন কন্ট্রাক্ট সাইন করছে, তার কারণে রদ্রিকে সাইন করতেছে না। বাট আমার মতে এগুলো কিছুই হয় না। প্রফেশনাল প্লেয়াররা সবসময় প্রফেশনালিজম অনেক সময় মেনটেন করে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় না। বাট সকালবেলা উঠে আমি যখন একটা মার্কার রিপোর্ট পড়ছি, আমার কাছে মনে হয় যে এক্স্যাক্ট সেম জিনিসটাই হয়েছে। সো কাহিনী হইলো, জোজে মরিনোকে যখন রিয়াল মাদ্রিদ অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করে, তখন সে কিছু স্পেসিফিক পজিশনে প্লেয়ার চায়। ফর এক্সাম্পল সেন্টার ব্যাক, ফুল ব্যাক, ডিফেন্সিভ মিড এবং রাইট উইং পজিশনে। বাকি পজিশনগুলোতে রিয়াল মাদ্রিদ একের পর এক বম সাইনিং করে, একের পর এক স্টেটমেন্ট সাইনিং করে, এবং এই ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ লিটারালি প্রত্যেকটা ক্লাবকে নাচাই দিছে। বিশ্বের যতগুলো ক্লাব আছে সবগুলোরে টেনশনের মধ্যে রাখছিল রিয়াল মাদ্রিদ, কারণ যে পরিমাণ ভালো ভালো প্লেয়ার তারা সাইন করছে। বাট এতগুলো প্লেয়ারের মাঝখানে আমি স্পেসিফিক কিছু প্লেয়ারের সাইনিংয়ের জন্য অনেক বেশি টেনশনে ছিলাম। আপনার যদি মনে থাকে যে আমি যখন ইয়ান ডিমান্ড এবং রদ্রির যে রুমরটা বের হয়েছিল, তখন আমি বলছিলাম যে ইয়ান ডিমান্ডের সাইনিং হয়তো হবে না, বাট ফরচুনেটলি হয়ে গেছে। বাট আমি সেখানে বলছিলাম যে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি এই রদ্রি টু রিয়াল মাদ্রিদের এই সাইনিংয়ের জন্য। সো প্রথম থেকে যখন জোজে মরিনো এই প্লেয়ারটাকে চাচ্ছিল, এবং জোজে মরিনো কিন্তু রদ্রিকে চাচ্ছিল আফটার হিজ ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স, এবং রিয়াল মাদ্রিদের বোর্ডের অনেকজন লোক এই প্লেয়ারটাকে এই দলে চাচ্ছিল, কিন্তু নারাজ ছিল সে জায়গাটাতে পাপা পেরেজ। এখন পাপা পেরেজের নারাজির কারণটা তো অফিসিয়ালি কেউ বলে নাই, বাট আমার যেটা মনে হচ্ছে ওই যে ব্যালন ডিওর কাণ্ডটা হয়েছে, সেটার পর থেকে পাপা পেরেজ রদ্রির উপর একটু হলেও ক্ষোভ ছিল, এবং সেই জন্যই সে এই প্লেয়ারটাকে এই দলে চাচ্ছিল না। বাট পরবর্তীতে জোজে মরিনো এবং রিয়াল মাদ্রিদ বোর্ডের কিছু কিছু মেম্বার এসে তাকে বোঝায় যে এই প্লেয়ারটা নট জাস্ট আমাদেরকে মাঠে ট্যাকটিক্যালি হেল্প করবে, বাট মার্কেটিংয়ের ওয়েতেও এই কিন্তু আমাদের জন্য একটা ভালো প্লেয়ার হইতে পারে, ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, কারণ মোস্ট প্রবাবলি এবছরের ব্যালন ডিওরটা রদ্রি জিতবে। সো আমাদেরকে মার্কেটিং করতে অনেক বেশি হেল্প করবে এই প্লেয়ারটা। এরপর পেরেজ লাস্টে বললো যে ঠিক আছে, আমার সাইড থেকে গ্রিন লাইট, তোমরা সাইন করো, কোনো সমস্যা নেই। এবং রিয়াল মাদ্রিদের লোকজন যখন রদ্রির কাছে গেল, রদ্রি বলছে আমার কোনো সমস্যা নেই, আমি ম্যানচেস্টার সিটিতে সবকিছু জিতে গেছি, এখন যেহেতু আমার কন্ট্রাক্ট লাস্ট পর্যায়ে চলে আসছে, আমি ম্যানচেস্টার সিটির সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে চাই না, তোমরা যদি আমাকে নিতে চাও আমি অ্যাগ্রি করতেছি। এরপর পার্সোনাল টার্ম অ্যাগ্রি হলো, স্যালারি ম্যালারি হাবিজাবি ইমেজ রেট সব কিছু মিলে একটা ডিল হয়ে গেছে। এবার রিয়াল মাদ্রিদের দরকার ছিল ম্যানচেস্টার সিটির কাছে গিয়ে আবেদন জানানো, একটা বিট দেওয়া যে আমরা এই প্লেয়ারটার জন্য এত টাকা পে করব। সো ম্যানচেস্টার সিটি এক্সপেক্ট করতেছিল যে হ্যাঁ, প্লেয়ারটা যখন চলে যাবে তাহলে আমরা তাকে আর আটকাবো না, এবং ম্যানচেস্টার সিটি আটকায় না জেনারেল প্লেয়ারদের। সো তোমরা আমাদেরকে 80 মিলিয়ন দিয়ে দাও, আমরা তোমাকে প্লেয়ারটা ছেড়ে দিব। বাট রিয়াল মাদ্রিদ বলতেছিল যে প্লেয়ারটার বয়স একটু বেশি এবং সে আমাদেরকে বেশি দিন সার্ভিস দিতে পারবে না, সো তার জন্য এত টাকা আমরা দিতে রাজি না। আনঅফিসিয়ালি রিয়াল মাদ্রিদ একটা 50 মিলিয়নের বিড প্রিপেয়ার করতেছিল রদ্রি ডিলটার জন্য, এবং রদ্রিও সেটা জানতো। বাট এই মুহূর্তে এন্ট্রি নেয় রিয়াল মাদ্রিদের চিফ স্কাউট। এই লোকটার নাম আসলে আমার মনে নাই, আমি পড়ছিলাম বাট অ্যাকচুয়ালি এখন আমার মনে পড়তেছে না। বাট উনি পাপা পেরেজকে গিয়ে বলে যে আমি এর থেকেও চিপ ডিল এখানে এনে দিতে পারবো, আমি আরো কম টাকায় এই ডিলটা কমপ্লিট করতে পারবো। যেহেতু রদ্রির জন্য শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ছাড়া আর অন্য কোনো ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে ম্যানচেস্টার সিটির কাছে আসলে কোনো অপশন নাই। এবং এই জিনিসটা যখন জানতে পারছে ম্যানচেস্টার সিটি, তখন তারাও বলছে যে হ্যাঁ, আমরা 70-80 মিলিয়নের নিচে ওকে বেচবো না, আমরা দেখি আর কোনো ক্লাব কি আসে নাকি। সো সব পার্টি মোটামুটি ওয়েট করতেছিল, এবং এর মধ্যে রিয়াল মাদ্রিদ একটা ভেজালে পড়ে গেছিল ইয়ান ডিমান্ডের সাইনিং নিয়ে। সেখানে লিগাল ফিগাল হালকা পাতলা কাজ কারবার রয়েছে, যেটা আপনারা আমার ইয়ান ডিমান্ডের কে নিয়ে ভিডিও যেটা করছিলাম সেটা থেকে আপনারা দেখতে পারেন। সো এই চিফ স্কাউট কিন্তু এর আগেও, এখন এই দেখেন এই কিন্তু কোনো নালায়ক প্লেয়ার না, নালায়ক লোক না, এই লোকটা কিন্তু এর আগেও রিয়াল মাদ্রিদের অনেক ভালো ভালো ডিল ক্র্যাক করছিল। সো পাপা পেরেজ বলছে যে যাও তাহলে তুমি এই ডিলটাকে হ্যান্ডেল করো। বাট যে মুহূর্তে ওয়েট করা শুরু হয়েছে, এবং ম্যানচেস্টার সিটি আস্তে আস্তে যখন ওয়েট করতেছিল যে অন্য কোনো ক্লাব আসবে কিনা, এবং বার্সেলোনার কানে যখন এই জিনিসটা গেছে, তখন বার্সেলোনা জাস্ট সুযোগের সদ্ব্যবহার করার জন্য মাঠে নেমে গেছে। আমরা সবাই জানি যে 1-2 দিন আগে
ডেকো হচ্ছে জুলিয়ান আলভারেজের এজেন্টের সাথে দেখা করার জন্য মাদ্রিদে গেছিল, বাট এর মাঝখানে সিক্রেট ওয়েতে সে রদ্রির এজেন্টদের সাথেও সিক্রেট একটা মিটিং করে ফেলে, যেখানে সে পুরো সিচুয়েশনটা বুঝে এবং তারপর সে হচ্ছে রদ্রিকে বোঝানোর ট্রাই করে যে আমাদের একটা প্লে স্টাইল বা আমাদের একটা প্রজেক্ট আছে যেটাতে তুমি থাকলে অনেক বেশি ভালো হবে, এবং প্রজেক্টটা তাকে হচ্ছে বেশ ভালো ইমপ্রেস করছে। এরপর হ্যান্সি ফ্লিকও নাকি তাকে কল করছে, আর লাস্টে সবচেয়ে বড় দাবাত চাল হচ্ছে স্প্যানিশ টিমের প্লেয়ার, বার্সেলোনার যারা ওয়ার্ল্ড কাপ উইনিং স্প্যানিশ টিমের প্লেয়ার ছিল তারা হচ্ছে রদ্রিকে পুশ করছে যে তোমরা চলে আসো, তুমি আসলে আমাদের টিমটা স্ট্রং হবে এবং আমরা ইউসিএল জেতার জন্য অনেক ভালো রকমের একটা ফাইট দিতে পারবো। সো এটা হচ্ছে ওই রিপোর্ট অনুযায়ী কথা। এরপর রদ্রিও আস্তে আস্তে কনভিন্স হওয়া শুরু করলো যে রিয়াল মাদ্রিদ যেহেতু এত বেশি ওয়েট করাচ্ছে আমাকে হয়তো তারা প্রায়োরিটি দিচ্ছে না, সো আমি তাহলে এই প্রজেক্টে রাজি হয়ে যাই। তারপর রদ্রি হচ্ছে রিয়াল মাদ্রিদকে অফিসিয়ালি জানাই দেয় যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন, তোমরা যে আমাকে চাইছো এটার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল, বাট এখন বার্সেলোনা আমাকে অফার জানাইছে এবং আমার মতে আমি ডিসিশন চেঞ্জ করছি এবং আমি বার্সেলোনাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এবং গতকালকে যখন সে দিয়ে দিছে বিট, দিয়ে দিছে গ্রিন লাইট, তারপর বার্সেলোনা জাস্ট উঠে পড়ে লাগছে। আমি ভাই এই জিনিসটা দেখে এত বেশি হ্যাপি হয়েছি যে আমার ক্লাব কত বছর পর এরকম হুড়াহুড়ি করে ট্রান্সফার করতেছে। লিটারালি ওই যে টাকা পয়সার সমস্যা, 1:4 রেশিও, এসবের জন্য যত বেশি আমরা প্যারা খাইছিলাম, বাট এখন এসে ভাই টোটালি আই এম জাস্ট প্রাউড। ভাই প্রাউড হব না কেন ভাই, এত বছর পর আমাদের সামনে এরকম একটা অপরচুনিটি আসছে। এখন কেন আমি খুশি এই ট্রান্সফারটা নিয়ে, যদি এখনো পর্যন্ত হয় না এবং আমি জানি না যে হবে কিনা, কারণ রিপোর্ট মোতাবেক রিয়াল মাদ্রিদ এখনো বিহাইন্ড দ্য ব্যাক এখনো ট্রাই করতেছে যে রদ্রি সাইনিংটা যাতে হয়, কারণ এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় ক্রুশাল একটা প্লেয়ার হইতে পারে। যদিও সামনাসামনি তারা বলেছে যে বেস্ট অফ লাক, বাট ভিতরে ভিতরে তারা ট্রাই করতেছে, এতটা আমরা নিউজ পাইছি। সো কেন আমি এত বেশি খুশি, প্রথমত নিজেদের রাইভালদের একটা ডিল হাইজ্যাক করে নিয়ে আসছি, যেরকমটা আমাদের লাগছিল যখন জুলিয়ান আলভারেজের জন্য ফ্লোরেন্তিনো পেরেজ 150 মিলিয়নের বিট করছিল এবং আমাদের জন্য ডিলটা অনেক বেশি কমপ্লিকেটেড করে দিয়েছিল। তারপর যখন এরকম একটা সিচুয়েশন আসছে আমি জাস্ট খুশি, এবং এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদকে মার্কেটিং ওয়েতে এবং ট্যাকটিক্যাল ওয়েতে অনেক বেশি প্রেশারাইজ করবে। কারণ দেখেন ভাই, এতগুলো সাইনিং এর পরেও, গতকালকে এত বড় বড় দুইটা সাইনিং এর পরেও স্পটলাইটটা রদ্রি নিয়ে গেছে, তাহলে বুঝতেছেন যে এই জিনিসটা তাদেরকে যে কোনো দিক দিয়ে একটা প্রেশারাইজ করবে। সো এটার জন্য অবশ্যই আমি একজন খুশি, কারণ আমার ভাই রাইভালদের তো এইসব জিনিসে খুশি হবেন ভাই, এটা স্বাভাবিক কথা, আমি মিথ্যা কথা বলে লাভ নাই। এরপর রিয়াল মাদ্রিদ ভাই এই পজিশনটাতে যদি প্লেয়ার নিয়ে আসে বা আসতো, এবছর রিয়াল মাদ্রিদকে কেউ হারাইতে পারতো না। এবং সামনে যদি তারা ডিএম পজিশনে সাইন করে, যদি এখন পর্যন্ত নিউজ রিপোর্ট অনুযায়ী ফ্লোরেন্তিনো পেরেজ এবং তার বোর্ড বলে দিয়েছে যে মরিনোকে আর কোনো প্রকার মিডফিল্ডে সাইনিং দেওয়া হবে না, এই সাইনিংগুলো দিয়ে তাকে ওয়ার্ক করাতে হবে। চুয়ামিনি, বালভার্দে, তারপরে হচ্ছে এটার কি বলে কামাভিঙ্গে, এইসব প্লেয়ার দিয়ে সে মিডফিল্ডটাকে সাজাতে হবে। সো এই জায়গাটাতে, এবং আমরা জানি যে গত 2 সিজন ধরে রিয়াল মাদ্রিদ মিডফিল্ড এবং সেন্টার ব্যাক এই দুইটা পজিশনে কিন্তু সবচেয়ে বেশি সাফার করছিল, এবং এই পজিশনে যখন তারা প্লেয়ার কিনে নেয় আমি অবশ্যই হ্যাপি। এরপর আমাদের এখন ফ্র্যাঙ্কি ডিয়ং ইনজুর্ড, এবং ডিএম পজিশনে এক মার্ক বার্নাল ছাড়া আমাদের কাছে রিলায়েবল কোনো প্লেয়ার নাই, এবং মার্ক বার্নালও কিন্তু গত বছর ইনজুরিতে ছিল। সো কতটুকু এক্সপিরিয়েন্স দিবে, এবং ইউসিএল এর মতো টুর্নামেন্ট, লা লিগার মতো টুর্নামেন্ট, সেসব জায়গাতে কম্পিট করার জন্য কিন্তু আপনার এই পজিশনটা অনেক বেশি দরকার, এবং হাইল্যান্ড যখন খেলবেন তখন কিন্তু আপনার এই প্লেয়ারটাকে আসলে দরকার পড়বে। এবং রদ্রির মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সে আমার টিমে আসলে আমি কেন খুশি হব না, আপনি আমার বলেন। সো এটাই হচ্ছে পুরো কাহিনী। এই জিনিসটা ওই এক চিপ স্কাউটের একটু কাজ কারবারের জন্য অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ এই ডিলটা থেকে সরে যাইতে হইতেছে আনফরচুনেটলি, এবং ফরচুনেটলি বার্সেলোনা এই ডিলটাতে আগাইতে পারছে। এটাই হচ্ছে পুরো কাহিনী। সো আপনার কি মনে হয়, আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন কি রদ্রি টু বার্সেলোনা হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত হয় নাই, সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আমি তো জানি না কখন আমি এটা আপলোড করবো, বাট আমার মতে ডিলটা হয়ে যাবে, এবং হইলে আপনি খুশি হবেন নাকি বেজার সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।